দুই কক্ষেই পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি ও 14 দল নিষিদ্ধ সহ 5 দাবি জামায়াতের 3 দিনের কর্মসূচি ঘোষণা, সমমনাদের নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু করা। যারাই এখন ইতিমধ্যেই এই নিয়ে কর্মসূচিতে একমত হয়েছেন, আমরা তাদের মতো করি প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকেই তারা কর্মসূচি করছে। রাজপথ নয়, এখন সময় জনগণের মালিকানা বুঝিয়ে দেয়ার, বলছে বিএনপি। নির্বাচন দেরি হলে বিপদে পড়বে দেশ। আমরা বোধহয় রাজপথের পর্ব শেষ করেছি, এখন দেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় আসে। নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে, এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। অন্যান্য শীর্ষ সংবাদ। প্রায় 13,000 জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। যুব সমাজ সক্রিয় থাকলে দমিয়ে রাখতে পারবে না কোনো বাধা, বললেন প্রধান উপদেষ্টা। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আবারদের সম্পাদক মাহমুদুর রহমান। বাকি আর 2-1 জনের সাক্ষ্য। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলারও সাক্ষ্য গ্রহণ শুরু। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে আজও মহাসড়ক অবরোধ। জনভোগান্তির অভিযোগে 90 জনের নামে মামলা, সমন্বয়ক আটক। বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল। সাইবার হামলার সর্বোচ্চ ঝুঁকিতে দেশের অর্ধেকের বেশি ব্যাংক। ভোটের আগে আরও বাড়ার শঙ্কা। রক্ষণাবেক্ষণে অনীহার সুযোগ নিতে পারে হ্যাকাররা, দ্রুত ব্যবস্থার তাগিদ। চলাফেরা কাজকর্ম দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের অসুবিধা হয়। ড্রেনটা যদি পরিষ্কার না করে যতই রাস্তা বানাবে কোনো লাভ হবে না। উন্নয়ন কাজ যেন গলার কাঁটা। রাজধানীর প্রধান সড়ক থেকে অলিগলি নিয়ম না মেনে খনন পরিত্যক্ত রাখা হচ্ছে মাসের পর মাস। ভোগান্তি সৃষ্টিকারীদের শাস্তির পরামর্শ। দুই কক্ষেই পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি ও 14 দল নিষিদ্ধ সহ 5 দাবিতে 3 দিনের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। দাবি আদায়ে 18 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ, 19 তারিখ বিভাগীয় পর্যায়ে ও 26 তারিখ জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল করবে দলটি। দুপুরে সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জনগণের দাবি পূরণে পদক্ষেপ না নেয়ায় আন্দোলনের বিকল্প নেই। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে সাম্প্রতিক সময়ে দফায় দফায় বৈঠক করেছে ইসলামপন্থী কয়েকটি দল। সোমবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি 14 দলের কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দফা দাবি তুলে ধরে জামায়াত। ঘোষণা করা হয় ঢাকায় সমাবেশ সহ 3 দিনের কর্মসূচি। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। উক্ত দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে নিম্নোক্ত কর্মসূচি পালন করা হবে। 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল। 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। কয়েকটি ইসলামপন্থী দল অভিন্ন দাবিতে রাজপথে নামার ঘোষণা দিলেও এখনই তাকে যুগপৎ কর্মসূচি বা নির্বাচনী জোট বলতে রাজি নয় জামায়াত। তবে সরকার দাবি না মানলে সমমনাদের নিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি। কতগুলো দল যুগপৎ এসব বিষয়টি এখনো আমরা নির্ধারণ করিনি। যারাই এখন ইতিমধ্যেই এই নিয়ে কর্মসূচিতে একমত হয়েছেন, আমরা তাদের মতো করি প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকেই তারা কর্মসূচি করছে। এখনো এটাকে আমরা যুগপৎ বলতে চাচ্ছি না। নির্বাচন পেছাতেই বিভিন্ন দাবি সামনে আনা হচ্ছে কিনা বিভিন্ন মহলের এমন প্রশ্ন নাকচ করে দিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই সব দাবি মানা সম্ভব। যে কোনো সিদ্ধান্ত যেটা স্পষ্টভাবে উল্লেখ থাকে না কনস্টিটিউশনে বা অন্যভাবে, সেটা যদি মেজর রাজনৈতিক দল একমত হয়ে যায়, তাহলে এটা বাস্তবায়ন করার নজির আমাদের দেশে আছে এবং পরে এটা রেটিফাই করার
সেই নজিরও আমাদের এখানে আছে। এ সময় নির্বাচনী রোডম্যাপকে একতরফা দাবি করে নির্বাচন কমিশনের সমালোচনা করেন জামায়াতের এই শীর্ষ নেতা। নির্বাচনে অংশগ্রহণ করব। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানানো দলগুলোকে জনসমর্থন আদায়ের পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে জনরায় ছাড়া কিছু করতে গেলে ব্যাহত হবে গণতন্ত্র। কোনো কারণে নির্বাচন পিছিয়ে গেলে দেশ বিপদে পড়বে বলেও সতর্ক করেন বিএনপির অন্যতম নীতি নির্ধারক। দেশের ইতিহাসের একটি রোববার ঐক্যমত্য কমিশনের বৈঠকে ফেব্রুয়ারিতেই নির্বাচনের কথা জানান প্রধান উপদেষ্টা। কিন্তু সংস্কার ইস্যুতে পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে দ্বিধাবিভক্ত রাজনৈতিক দলগুলো। রাজধানীর দক্ষিণখানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির 3 দিনব্যাপী শান্তি প্রতিষ্ঠাকারী প্রবক্তা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠান শেষে পিআর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, দেশে রাজপথের পর্ব শেষ হয়েছে, এখন সময় জনগণের মালিকানা প্রতিষ্ঠার। আরও বলেন, নির্বাচন পিছিয়ে গেলে বিপদে পড়বে দেশ। একটু থামেন, আমরা বোধহয় রাজপথের পর্ব শেষ করেছি। এখন দেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় আসছে এবং আমাদের প্রত্যেকটি দলের বিভিন্ন চিন্তা থাকবে, প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন থাকবে, ভাবনা থাকবে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকবে। এটার একমাত্র পথ হচ্ছে জনগণের কাছে গিয়ে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে আপনারা যে যা চান সেটা করতে পারবে। বোঝায় সেটা হচ্ছে গণতন্ত্রের সমর্থন নিয়ে আপনাকে পরিবর্তন করতে হবে। জনগণের সমর্থন ব্যতীত প্রত্যেকটি দলের তো চাহিদা থাকতেই পারে, সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে। এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। বাংলাদেশের মানুষের বহুদিন পরে মালিকানা ফিরে পাওয়ার যে প্রত্যাশা, ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার সংসদ গঠন করবে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে জয়নুল আবেদিন ফারুক বলেন, জনগণের ভোটেই ক্ষমতায় যাবে বিএনপি। এখন কিছুটা দূরত্ব হতে পারে, আমি আবেদন জানাবো একজন মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশের কে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, আসুন হাসিনার মতো কথা বলে আমরা সরকারে যেতে চাই না। তাই আমার নেতা তারেক রহমান বলেছে, বাংলাদেশে আমার ভোট আমি দেব। বিএনপি নেতারা বলেন, নির্বাচন ঠেকানোর চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশের তরুণরা সক্রিয় থাকলে কোনো বাধাই জাতিকে দমিয়ে রাখতে পারবে না উল্লেখ করে দেশ গঠনে তরুণদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি জানান, তরুণদের যোগ্য ও দক্ষ করতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, জুলাইয়ে আহত ও শহীদ পরিবারের প্রায় 13,000 সদস্যের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। তরুণদের প্রতি কৃতজ্ঞতা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউথ অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠান সোমবার সকালে শাপলা হলে হাজির হন বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা তরুণরা। মানবিকতা, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও উদ্ভাবনী বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য 12 তরুণের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, কোনো দেশের তরুণরা সক্রিয় হলে কোনো বাধাই সে জাতিকে দমিয়ে রাখতে পারে না। দেশ গঠনে তরুণদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তরুণদের যোগ্য ও দক্ষ করে তুলতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। আমি যুব সমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখো। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত করো। আমি বিশ্বাস করি, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না। আমরা তোমাদের নতুন নীতি, যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই। তোমাদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের প্রায় 13,000 সদস্যের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে 12,877 জনকে
প্রশিক্ষণ ও কর্মসংস্থান আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা প্রদান করা হবে। দেশে বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের উদ্ভাবনী শক্তিকে বিকশিত করা হবে বলেও জানান উপদেষ্টা। তরুণরাই এদেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকা শক্তি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করছে খেলাফতে মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের। সরাসরি যাচ্ছে সেখানে। নির্বাচনে সরকার দাবি, কিন্তু আইন সরাসরি ছিলাম পল্টনে। সংযোগটি ত্রুটিপূর্ণ থাকায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে আজও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। যান চলাচল বন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং থানায় হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে আন্দোলনকারীরা। এদিকে 4টি নির্বাচনী আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটে 3য় দফায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছেন ভাঙ্গাবাসী। এক দফা এক দাবি ফিরিয়ে দিতে হবে ফরিদপুর 2 আসনে কেটে নেওয়া 2টি ইউনিয়ন। সোমবার সকালে ফরিদপুরের ভাঙ্গায় গাছের গুঁড়ি ফেলে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়। ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। হুঁশিয়ারি দেন ইউনিয়ন দুটি ফরিদপুর 4 আসনে যুক্ত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার। এর আগে ঝাড়ু হাতে মানববন্ধন করেন স্থানীয়রা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সড়ক ও রেলপথের 20টি গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এখান থেকে সালতা গেলে আপনার হলো 30 কিলো পথ, তো এটা আলগে এবং হামিদিবাসী মাইনে নেবে না, আর মানার কথা না। এদিকে সড়ক ও রেলপথ অবরোধ করে জনভোগান্তির ঘটনায় রোববার ভাঙ্গা থানায় 90 জনের নামে মামলা করেছে পুলিশ। মামলায় সর্বদলীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক এবং আলগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। যখন রাস্তা ব্লক করবে তখন তো বেআইনি কাজ, বেআইনি কাজ হলে তো আমাকে আইনগত অ্যাকশন নিতে হবে। 4টি আসন পূর্ণ বহালের দাবিতে উত্তাল বাগেরহাটও। সকাল সন্ধ্যা হরতালে বন্ধ সব ধরনের যান চলাচল। হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। একটাই দাবি, যে বাগেরহাটবাসীর দাবি যে আমাদের 4টি আসন জন্য ফিরে দেওয়া হয়। আমরা কথা দিচ্ছি কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ কোনো জায়গা হবে না। যদি আমাদের নিরিবিলি এই কোটাটা আপনারা দয়া করে পূর্ণ করে দেন, ফেরত দিয়ে দেন। এছাড়া আগামী 3 দিন অর্ধ দিবস হরতাল পালনের ঘোষণা দেন নেতারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। আমরা সরাসরি যেতে চাই বাগেরহাটে এবং ফরিদপুরে। সেখানে আমাদের সহকর্মীরা আছেন, তারা আমাদেরকে সবশেষ তথ্য জানাবেন। আমরা প্রথমেই যাচ্ছি ফরিদপুরে শিকদার সজলের কাছে। ক্ষোভে উত্তাল কিন্তু এই ফরিদপুরের ভাঙ্গা। ঠিক দুপুর বেলা 11টার দিকেই কিন্তু এই ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে স্থানীয় জনতা এবং এই ফরিদপুর 4 আসন থেকে হামিরদি এবং আলগি ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এবং পুনর্বহালের দাবিতে তারা কিন্তু এই ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে এবং পরবর্তীতে এই গোলচত্বর, ভাঙ্গা গোলচত্বর এলাকায় বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো মানুষ কিন্তু এসে জড়ো হয় এবং এই জড়ো হওয়ার পরে কিন্তু আসলে ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়ক উত্তাল হয়ে ওঠে এবং এই গোলচত্বর এলাকায় টায়ারে আগুন দিয়ে গাছের গুঁড়ি ফেলে কিন্তু এই সড়ক অবরোধ করে তাদের দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে, এমনটাই কিন্তু বলছে। সকাল থেকেই এই পুলিশের 20টি স্থানে, এই মহাসড়ক এবং রেলপথের 20টি স্থানে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকার কারণে সকাল 6টায় যে পূর্বের ঘোষণা ছিল 6টা থেকে সকাল 6টা থেকে অবরোধ করবে, কিন্তু
আসলে সকাল 6টার দিকে কিন্তু অবরোধ তারা করতে পারেনি। রাস্তার পাশে তারা বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালন করে। এক পর্যায়ে ঠিক দুপুর বেলা 11টার দিকে কিন্তু ভাঙ্গা গোল চত্বরে জড়ো হয় হাজারো মানুষ। সেখানে কিন্তু অবস্থানরত পুলিশের যে এপিসি আছে সেটি কিন্তু পুলিশের এপিসিতে হামলা করা হয় এবং পরবর্তীতে এই হাজারো মানুষ কিন্তু এই ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, নির্বাচন অফিসে কার্যালয়ে আগুন দেয় এবং থানায় হামলা চালায়। এবং এখন কিন্তু আসলে পুরো এই দক্ষিণবঙ্গের সাথে এই যে ঢাকা রাজধানী ঢাকার সাথে দক্ষিণবঙ্গের কিন্তু যোগাযোগ ব্যবস্থা একেবারে অচল হয়ে পড়েছে এবং উত্তাল রয়েছে কিন্তু এই ফরিদপুরের ভাঙ্গা। এই ছিল ফরিদপুরের মহাসড়ক অবরোধের সর্বশেষ। আমরা এই মুহূর্তে চলে যাব বাগেরহাটে রয়েছেন টুটুলের কাছে। এক ধরনের নীরব প্রতিবাদ জানিয়েছেন এবং সরকার দলের পক্ষে এবং তারা অবস্থান নিয়েছেন এবং এখানে জামাত, বিএনপি, এনসিপি সহ নানান দলের নেতাকর্মীরা কিন্তু আসলে তারা দাবি করে আসছেন যে আসলে বাগেরহাটের যে ন্যায্য অধিকার, সেই অধিকার তারা বঞ্চিত করেছেন, সেই অধিকার ফিরিয়ে আনার জন্য এই আসনের বিকল্প কোনো কিছু নাই, এরকমই কিন্তু আসলে তারা দাবি জানিয়েছেন। আমি যদি বলি যে বাগেরহাটের এখন যেখানে আছি আমি, বাগেরহাটের বগি এবং শাইনপুর যে আঞ্চলিক মহাসড়ক, সেই মহাসড়কের শুধু পানকোশী নদীর পাশে আমরা দেখেছি যে ফেরিগুলো সব বন্ধ রয়েছে। শুধুমাত্র এখানে যে বগি এবং শাইনপুর যে আঞ্চলিক মহাসড়ক, সেই মহাসড়কের শুধু পানকোশী নদীর পাশে আমরা দেখেছি যে ফেরিগুলো সব বন্ধ রয়েছে। শুধুমাত্র এখানে এখানে শুধু সরকারি এবং কিছু গাড়ি এবং অ্যাম্বুলেন্স ছাড়া কোনো কিছুই চলছে না। এছাড়া যদি দু একটা মোটরসাইকেল ছাড়া কিন্তু রাস্তাঘাটগুলো একেবারে ফাঁকা রয়েছে এবং এখানে যারা আন্দোলনকারী রয়েছে তাদেরই একমাত্র দাবি যে 4টি আসন পূর্ণফল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং আগামীকালকে এবং পরশুদিন কিন্তু হরতাল রয়েছে এবং এই হরতালের সমর্থনে কিন্তু এখানকার মানুষ এবং তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন কর্মসূচি দিচ্ছে। বেশ কয়েক দফায় কিন্তু হরতাল এবং বিভিন্ন কর্মসূচি তারা যাচ্ছেন, বিক্ষোভ কর্মসূচি করেছেন এবং এমনকি সিএসির কাছে তারা কিন্তু লিখিত অভিযোগ দিয়েছেন এবং যে কারণে এবং কোনো শুনানি ছাড়াই কিন্তু তার আসন কমানো হয়েছে এমনটাই দাবি করছেন এখানে নেতাকর্মীরা। সকলে কিন্তু ঐক্যবদ্ধ একটাই যে আসলে বাগেরহাটের 4টি আসন ছিল, সেই 4টি আসন এবং ফিরিয়ে দেওয়া হোক এবং তার এই দাবিতে কিন্তু তারা এখন হয়েছেন এবং তারা হরতালের মতো তারা কর্মসূচি দিয়েছেন। এই ছিল আমার কাছে বাগেরহাটের হরতালের সবশেষ খবর। বাগেরহাট থেকে সহকর্মী আলী আকবর টুটুল এবং এর আগে ফরিদপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শিকদার সজন। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেন তিনি। গত 3 আগস্ট শুরু হয়ে সবশেষে 9 সেপ্টেম্বর পর্যন্ত 14 দিনে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহত, চিকিৎসক সহ 45 জন মামলায় সাক্ষ্য দিয়েছেন। এদিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 5 মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এই মামলায় 16 আসামির মধ্যে গ্রেফতার 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। চিফ প্রসিকিউটর জানিয়েছেন শেখ হাসিনার মামলায় আর 2-1 জনের সাক্ষ্য নেওয়া বাকি রয়েছে। নাহিদ ইসলাম আগামীকালকে সাক্ষ্য প্রদানের কথা আছে এবং তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আর যে ফরমাল একজন সাক্ষী আছে আমাদের, সেটার মাধ্যমে আশা করছি এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে। আমরা মনে করি যে এই মামলায় প্রমাণের জন্য যথেষ্ট এভিডেন্স ইতিমধ্যে আদালতে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি, সুতরাং আর কোনো সাক্ষ্য তেমন বেশি প্রয়োজন নেই। সে কারণে এই বাকি 2 জনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হওয়ার পরে আমরা মামলাটি সমাপ্তির জন্য প্রেয়ার করব। আদালত ব্যবস্থাগুলো যে তার ইশারায় চলতো এবং আদালতগুলো যে তাদের কৃতদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, সেই বিষয়গুলো কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন। দুপুরের সময় আরও থাকছে। পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় টোল আদায় শুরু। 4টি লেনে চলন্ত গাড়ি থেকেই পরিশোধ করতে পারছেন চালক, সময় বাঁচায় উচ্ছ্বসিত চলাচলকারীরা। শুরু হলো রাকসু নির্বাচনের প্রচারণা। বিশ্ববিদ্যালয়টির হল সংসদে 42 প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আর একটি হলের 3টি পদে পাওয়া যায়নি কোনো প্রার্থী। এদিকে চাকসুতে চলছে মনোনয়নপত্র সংগ্রহ জমাদান। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নিগার মেহরিন রিনি। বিস্তারিত জানাতে সরাসরি প্রথমেই যাব রকির কাছে।
রকি। দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এই কারণে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক উৎসবের আমেজ বিরাজ করছে। আপনারা জানেন গতকাল যেসব প্রার্থীরা আছেন যারা অংশ নিচ্ছেন রাকসু সিনেট এবং হল সংসদে, তারা নিজেদের ব্যালট পেয়েছেন এবং গতকাল থেকে কিন্তু আনুষ্ঠানিক যে প্রচার প্রচারণা সেটি শুরু করার কথা থাকলেও রাত হয়ে যাওয়ায় গতকাল আর বেশিরভাগ প্রার্থী কিন্তু প্রচার প্রচারণা শুরু করেননি। তবে আজকে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে বৃষ্টির মধ্যেই অনেক প্রার্থী তারা কিন্তু তাদের নির্বাচনী প্রচার প্রচারণায় নেমে পড়েছেন। আমরা এখন একটি প্রার্থীকে দেখতে পাচ্ছি, এটি ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম নামের একটি প্যানেল, যদিও ছাত্রদল সমর্থিত প্যানেলের যে ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির এখানে নির্বাচনী যে প্রচার প্রচারণা চালাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের কাছে তিনি ভোট চাইছেন। পাশাপাশি আমরা শিবির সমর্থিত যে প্যানেল রয়েছেন সেটিকেও দেখেছি, তারাও কিন্তু সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা চালিয়েছেন। এছাড়াও রাজশাহীতে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট 12টি প্যানেল রয়েছে, 12টি প্যানেলই কিন্তু তারা কিন্তু শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের ইস্তেহারগুলো তাদের কাছে পৌঁছাচ্ছেন এবং তাদের পক্ষে আসলে ভোট চাচ্ছেন আগামী 25 সেপ্টেম্বর। আপনারা জানেন যে এই ভোট যেন সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে হয়, সেই জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি যে এবার ভিপি পদে মোট 18 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন রাকসুতে। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি এই বছর কিন্তু রাকসুতে মোট যে ভোটার সেটি করা হয়েছে 28,905 জন। সব মিলিয়ে আসলে একটি উৎসবমুখর পরিবেশ এখন পর্যন্ত ক্যাম্পাসে বিরাজ করছে। সবাই কিন্তু প্রার্থীরা দৌড়ে বেড়াচ্ছেন বৃষ্টি উপেক্ষা করেই। আসলে সব মিলিয়ে প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও বলছেন যে এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ থাকলেও শেষ পর্যন্ত যেন এই সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। কিছুক্ষণ আগে কিন্তু একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে, সেখানেও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব তিনি যেন নির্বাচনী আচরণবিধি সবাই মেনে চলেন, সুষ্ঠুভাবে ভোট দেন এবং কোনো ধরনের অপপ্রচার যাতে এখানে না হয় সেই বিষয়গুলোতে আসলে প্রার্থীদের খেয়াল রাখার কথা তিনি বলেছেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন একটি সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন তারা উপহার দিবেন আগামী 25 সেপ্টেম্বর। এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে সহকর্মী রিনির কাছে। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলছে। গতকাল থেকে সকাল 9:30 থেকে এই চাকসুর যে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম সেটি শুরু হয়, কিন্তু গতকালের চেয়ে আজকে আমরা আসলে শিক্ষার্থীদের যে উৎসব মুখর আনাগোনা সেটি বেশি দেখতে পাচ্ছি এবং যেটি আমি সকালেও বলছিলাম যে ছাত্রীদের খুব একটি উপস্থিতি লক্ষণীয় ছিল না, কিন্তু এখন আসলে দিন বাড়ার সাথে সাথে পুরো পরিস্থিতিটি বদলে গিয়েছে। নারী শিক্ষার্থীরাও অংশ নিচ্ছেন এবং এখন পর্যন্ত গতকাল থেকে 67টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার মধ্যে 13টি নারী শিক্ষার্থীরা মনোনয়নপত্র ক্রয় করে নিয়েছেন এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে নারী শিক্ষার্থীরা তো উপস্থিত রয়েছেন, পাশাপাশি যারা অন্যান্য মনোনয়ন প্রার্থী রয়েছেন তারাও আসলে এখানে উপস্থিত হয়েছেন। এই কিছুক্ষণ আগেও একটি বিরতি ছিল, এই বিরতির পরেই আসলে আমরা শিক্ষার্থীদের আনাগোনাটি বেশি দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা মনোনয়নপত্র ক্রয় করছেন এবং আমরা এটিও দেখছি যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারা আসলে কিছুটা প্রচারণার কাজেও লেগে গিয়েছেন। এর মধ্যে আমরা দেখেছি যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা একটি প্যানেল ঘোষণা করতে চলেছে। তাদের যে প্যানেলের বৈশিষ্ট্য তারা আমাদেরকে জানিয়েছেন, তারা ভিপি, জিএস এবং এজিএস পদ বাদে অন্যান্য যে সম্পাদক পদ রয়েছে সেগুলোর জন্যই তারা লড়াই করবেন এবং সেই অনুযায়ী তারা প্যানেল ঘোষণা করবেন। এই চাকসুতে আসলে সর্বমোট ভোটার সংখ্যা হবে 27,634 জন এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য 28টি এবং হল সংসদের জন্য 16টি পদের জন্য ভোট গ্রহণ হবে। আগামী 12ই অক্টোবর সারাদিন ধরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নিগার মেহেরিন রিনি চট্টগ্রাম থেকে চাকসু নির্বাচনের খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন এবং এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। রাজধানীর সড়ক উন্নয়ন কাজ যেন গলার কাঁটা। প্রধান সড়ক থেকে অলিগলি বিভিন্ন স্থানে দেদারসে চলছে রাস্তা খনন, জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন কারণে খোঁড়া হলেও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকছে মাসের পর মাস। নীতিমালা না মানায় দুর্বিষহ হচ্ছে নাগরিক জীবন।
বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়হীনতার কথা স্বীকার করে নগর কর্তৃপক্ষ বলছে, প্রকল্পের মেয়াদ ও বরাদ্দ শেষের কারণে বাধ্য হয়ে কাজের অনুমতি দিচ্ছেন তারা। জরিমানার পাশাপাশি জনভোগান্তি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। সোহেল কুরাইশের ছবিতে তোহা খান তামিমের রিপোর্ট। রাজধানীর মিরপুরের এই সড়কটির স্থানীয়দের দেয়া নাম প্যারিস রোড। নামের সাথে আকাশ পাতাল পার্থক্য বেশ কয়েক মাস ধরে। দেখে যুদ্ধ বিধ্বস্ত কোনো এলাকার মতো মনে হলেও আবাসিক এলাকার চিত্র এটি। এলাকার বাসিন্দারা অনেকটা বন্দি অবস্থায় দিন পার করছেন। প্রয়োজনের তাগিদে যারাও বা বের হচ্ছেন তারা পড়ছেন বিপাকে। প্রায় মাসখানেক ধরে এভাবে পড়ে আছে এই রাস্তা। আবর্জনায় ভরাট হয়ে যাওয়া খালের কারণে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। চলাফেরা কাজকর্ম দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের অসুবিধা হয়। আমাদের পক্ষে এখানে থাকাটা একদম অসম্ভব হয়ে যায়। ডিঙের ভিতরে পোলাপান পড়ে যেতেছে, কোনো প্রোটেকশন নাই, কিছু নাই। এটা কোনোভাবে একটা রাজধানীর চিত্র না, কেননা এটা হচ্ছে আমাদের মোটামুটি চলমান রাস্তা। পানি ফালাইতে ফালাইতে আমাদের জীবন শেষ। ড্রেনটা যদি পরিষ্কার না করে যতই রাস্তা বানাবে কোনো লাভ হবে না। সড়কের এমন বেহাল দশায় চলাচলকারীদের জীবন হয়ে উঠেছে এক প্রকার দুর্বিষহ। ঢাকা মহানগরীর সড়ক খনন নীতিমালা 2019-এ বলা হয়েছে, একটি সড়কের পুরোটা একসঙ্গে খোঁড়া যাবে না, 15 দিনে ভাগ করে কাজ করতে হবে, ধুলাবালির জন্য নিতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থা, এছাড়া খনন এলাকা সতর্কীকরণ ফিতা দিয়ে ঘিরে রাখতে হবে। অথচ মিরপুর 11-র এই উন্নয়নমূলক কাজের একটিও নীতিমালা মানা হয়নি। একই অবস্থা বাসাবো, তেজগাঁও সহ ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায়। সড়ক খনন নীতিমালা প্রণয়নের 5 বছর পার হলেও তা মানা হচ্ছে না কোথাও, ফলে বাড়ছে দুর্ভোগ। সময় লগ্ন থেকে পর্যন্ত এই অবস্থায় চলছে, কোনো পরিবর্তন নেই। গাড়িতে উঠলেও জার্নিতে শরীরে বিভিন্ন অংশে ঝাঁকানি লাগতেছে। দেখার মনে কেউ নাই এলাকা, এই যে কাজ চলতেছে, মানে মানুষজন পরে ব্যথা পাবে কিংবা সেফটি ওইরকম কিছু নাই। জনভোগান্তির কথা চিন্তা করে নতুন করে কোনো কাজের অনুমতি দেয়া হচ্ছে না বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর দক্ষিণ সিটি বলছে, সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় উন্নয়ন কাজের সময় লাগছে বেশি। আমরা যাদেরকে কাজ দিয়ে থাকি তারা যে ঠিকাদার নিয়োজিত থাকে সেইখানে কিন্তু একটি প্রবলেম, যে আমরা সময় মতো কাজটি শেষ করতে বলি, সেখানে জরিমানা কিন্তু বিধান আছে, বাট এই জায়গায় কিন্তু আমাদের যে পরিকল্পিত যে পরিকল্পনা, এখানে কিন্তু ঘাটতি আছে আমাদের। আমরা এই নিয়ে কাজ করছি। ক্যাচমেন্ট এরিয়া ড্রেনেজ নেটওয়ার্কটা ঠিক করতে হবে। এটা হয়তো 1-1.5 বছর লাগবে, কিন্তু এখনই যদি আমরা স্টেপগুলো না নেই তাহলে তো ঘুরে ফিরে 1 বছর পর আমাকে আবার বলা হবে যে আপনি কী করলেন। এই বর্ষাকালে যেন রাস্তা না কাটা হয়, সেই বিষয়ে আমরা খুব সিরিয়াসলি সতর্ক আছি। সড়ক খনন নীতিমালায় সংশোধনী এনে শুধু জরিমানার অঙ্ক বাড়ানো নয়, জনভোগান্তি সৃষ্টিকারীদের চিহ্নিত করে প্রয়োজনে কারাদণ্ডের বিধান চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। জনগণের পক্ষ থেকেও কেউ নাই দেখার, আবার কর্পোরেশনের পক্ষ থেকে যে সরজমিন তদন্ত সেটা হচ্ছে না, যার ফলে নীতিমালাটা একটা কাগজে বাগ, এবং ঠিকাদাররাও জানেন এই নীতিমালা প্রতিপালন হবে না। জনভোগান্তি তো একটা বড় অপরাধ, তাহলে সেখানে কেন কারাদণ্ড হবে না? আবাসিক এলাকার ভেতর দিয়ে চলা বিভিন্ন খাল খনন ও দখলমুক্ত করলে উন্নয়ন কাজ চলা অবস্থাতেও ভোগান্তি কমে আসবে বলে মত স্থানীয়দের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর বাসাবো এলাকায় আছেন সহকর্মী তোহা খান তামিম, সরাসরি যাব তার কাছে। এমন একটি রাস্তার পাশ থেকে সরাসরি সম্প্রচার কার্যক্রম চালাচ্ছি, যেখানে মাসের পর মাস আসলে এই রাস্তাটি এইভাবে পড়ে আছে। একটু দেখাতে চাই কি নেই এই রাস্তায়, আসলে সবই দেখা যাচ্ছে। পানিতে জমে আছে, গর্ত হয়ে আছে বড় বড়। এরই মাঝে সেখানে চলছে নানা উন্নয়নমূলক কার্যক্রম এবং অবৈধ পার্কিং তো রয়েছে। সব মিলিয়ে বেহাল অবস্থা এই রাস্তাটির। বলছি বাসাবোর কথায়, বাসাবো এলাকায় আমরা লক্ষ্য করছি যে পুরো একটি রাস্তা, অর্থাৎ একেবারে প্রধান সড়ক থেকে শুরু করে প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তা একইভাবে কিন্তু পড়ে আছে। এইখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে প্রায় 8 মাস ধরে এই অচল অবস্থা তৈরি হয়েছে। তারা স্বাভাবিক যে গতি প্রকৃতি, স্বাভাবিক যে কার্যক্রম, স্বাভাবিক যে চলাফেরা, সেটি তাদের ব্যাহত হচ্ছে। এক ধরনের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে এখানকার যারা বাসিন্দা রয়েছেন, যারা চলাচলকারী রাস্তায় এখানকার যারা বসবাস করেন, যারা চলাচলকারী, সবাই একই বাক্যে একই অভিযোগ আমাদেরকে দিচ্ছেন। এর পাশে আবার শুরু হয়েছে যে ড্রেনেজ যে কার্যক্রম সেটি, এবং এই কাজ কিন্তু গত 1 মাস ধরে চলছে এবং এটি আসলে শেষ হওয়ার নাম নেই, এভাবেই কিন্তু চলছে। এবং এর ড্রেনেজ কার্যক্রম শুরু হওয়ার পরে এর যে ভোগান্তি
সেটি আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এবং খানা খন্দ কোথাও থেকে রাস্তার ওপর থেকে সুরি এখানকার যে পিচ ঢালার পথ সেটি তো ছিলই না, বরঞ্চ এর ওপরে যে ধরনের ইট বেছানো হয়েছে সেই ইটটাও আসলে উঠে গেছে এবং পানিতে ডুবে গেছে এবং হরহামেশা এখানে যানবাহন পড়ে যাচ্ছে, বিভিন্ন রিকশাতে মানুষ যে গর্তে আসলে চাকা পড়ে গিয়ে সেটি আসলে দৈনন্দিন ব্যাহত হচ্ছে এবং এটি আসলে প্রতিদিনেরই ঘটনা, প্রতিদিনেরই এখানকার গল্প। তো এখানকার মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। গণমাধ্যম কর্মীরা যারা সংবাদ সম্প্রচার করছে এখানে তাদের প্রতিও তাদের এক ধরনের ক্ষোভ রয়েছে যে একাধিকবার সংবাদ প্রচার হওয়ার পরেও কেন আসলে কর্তৃপক্ষের টনক নড়ছে না, এই ব্যাপারে তারা আসলে ক্ষোভ জানিয়েছেন। যে এই ক্ষোভ তারা বলছেন যে আসলে এক প্রকার গা সওয়া হয়ে গেছে এবং এই ধরনের যে রাস্তার বেহাল দশা, সেই বেহাল দশা এক প্রকার তারা মেনে নিয়েছেন এবং এটি মেনেই তারা আসলে চলাফেরা করছেন। তো সব মিলিয়ে বলা যায় যে পুরো একটি রাস্তা অর্থাৎ বাসাবোর যে মধ্য বাসাবো, সে মধ্য বাসাবোর 3 থেকে 4 কিলোমিটার পুরো একটি রাস্তা জুড়ে একই পরিস্থিতি, খানা খন্দ, কোথাও গর্ত হয়ে গিয়েছে এবং পানি জমে আছে। বৃষ্টির পানিতে যে দুর্ভোগ, সেই দুর্ভোগ বাড়িয়েছে আরও কয়েক গুণ। তো খুব দ্রুত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী যাতে এই রাস্তাটি আসলে মেরামত করে চলাচলের উপযোগী করে দেওয়া হয়। এই ছিল বাসাবো থেকে আমার হাতে সবশেষ। রাজধানীর বাসাবো থেকে সহকর্মী তোহা খান তামিম। পদ্মা সেতুতে শুরু হলো স্বয়ংক্রিয় টোল আদায়। এখন থেকে 4টি লেনে চলন্ত গাড়ি থেকেই পরিশোধ করতে পারছেন চালকরা। উচ্ছ্বসিত চলাচলকারীরা। বিস্তারিত জানবো এই মুহূর্তে, সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। আমরা সরাসরি যাব তার কাছে। পদ্মা সেতুর প্রান্তের 1 এবং 2 নম্বর লেন দিয়ে কিন্তু এই যে ইলেকট্রিক টোল সিস্টেম সেটি কিন্তু চালু করার প্রক্রিয়া এবং এরই মধ্যে কিন্তু যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটি শুরু হয়ে গেছে এবং রেজিস্ট্রেশনের স্থানে কিন্তু 7টি গাড়ি লাইনে অপেক্ষা করছে এবং সেখানে কিন্তু রেজিস্ট্রেশন করবার পরে তাদের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। সেই গাড়িগুলো কিন্তু এই পদ্মা সেতুর যে প্রান্ত দিয়ে প্রবেশ করবে এবং এরকম কিন্তু 2টি লেন প্রস্তুত করে রাখা হয়েছে জাজিরা প্রান্তে। সেখানেও কিন্তু এই একই সিস্টেমে যে চলন্ত অবস্থায় গাড়ির টোল পরিশোধ হবে এবং এখানকার যে প্রক্রিয়াটি সেটি বলছেন তারা যে নন স্টপ ইলেকট্রিক টোল সিস্টেম, সেই ইটিসি যে সিস্টেম এটি কিন্তু 2023 সালের জুলাইতে প্রথম পরীক্ষামূলক চালু হয়েছিল এবং এটি চালু হওয়ার পরে 3 মাস পরে কিন্তু এটিকে আবার পুরোদমে শুরু করবার কথা ছিল, সেটি কিন্তু সম্ভব হয়নি। তবে এই 2 বছরেরও বেশি সময় অপেক্ষার পরে কিন্তু আবার এটি চালু হলো এবং এই যে পদ্মা সেতুর কিছুটা দূরে যেখানে পদ্মা সেতুর ওজন স্টেশন আছে সেই কর্নারে কিন্তু তাদের একটি বুথ রয়েছে। সেই বুথে কিন্তু এই রেজিস্ট্রেশনটি সম্পন্ন করবার পরে সেখানে তারা পরীক্ষা করছেন এবং পরীক্ষা করবার পরে কিন্তু একটি ইটিসি ভেরিফাইড পদ্মা ব্রিজ ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। সেই ট্যাগ সহ কিন্তু এদিক দিয়ে প্রবেশ করছেন এবং এই প্রবেশ করবার যে গতি তারা বলছেন এটি সর্বোচ্চ 80 কিলোমিটারেও যাওয়া সম্ভব। তবে আপাতত তারা 30 কিলোমিটারে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন এবং সেইভাবে কিন্তু পদ্মা সেতুতে মোটর সাইকেল বাদে সব রকমের যানবাহন যেগুলো পদ্মা সেতু দিয়ে চলবার জন্য অনুমোদিত রয়েছে সেই যানবাহনে চলাচল করবে। তবে মোটর সাইকেলের ব্যাপারে কিন্তু পরবর্তীতে তারা ডিসিশন নেবেন এবং এখানকার যে ইলেকট্রিক টোল কালেকশন যেটি নন স্টপ এই সিস্টেমটির কারণে পদ্মা সেতুর যে এখানকার যারা পদ্মা সেতু ব্যবহার করছেন তাদের মধ্যে কিন্তু উচ্ছ্বসিত। তারা বলছেন যে বিভিন্ন উৎসব ছাড়াও কিন্তু অনেক সময় ছুটির দিনে লম্বা লাইন পড়ে যায় এবং এই চলন্ত অবস্থায় টোল পরিশোধ করবার ক্ষেত্রে কিন্তু তাদের এই যে জটের সৃষ্টি সেটি কিন্তু হবে না। এতে পদ্মা সেতুর সুবিধা আরও বেশি বাড়বে। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে এই পদ্মা সেতুর যে নন স্টপ টোল পরিশোধের যে প্রক্রিয়াটি শুরু হয়েছে পাইলটিং ভাবে তার সবশেষ। মুন্সিগঞ্জ থেকে সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। হবিগঞ্জের রশিদপুর 3 নম্বর কূপ থেকে জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। 10 বছর এই কূপ থেকে গ্যাস যোগান দিতে আশাবাদী সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি, যেখান থেকে আনুমানিক 4700 কোটি টাকার গ্যাস মিলবে। সকাল 11:30টায় রশিদপুর 3 নম্বর গ্যাস কূপের গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের মধ্য দিয়ে এই কূপের পুনঃখনন কাজের সমাপ্তি হলো। চলতি বছরের 12 জুলাই পুরান এই কূপের পুনঃখননের কাজ শুরু করেছিল বাপেক্স বলে জিএপএল প্রায় সময় লেগেছে 2 মাসের মতো এবং পুনঃখননের পরে প্রায় 20 লক্ষ ঘনফুট গ্যাস
পুনরায় সংযুক্ত হলো অতিরিক্ত। 1994 সালে আবিষ্কৃত কূপটি চলতি বছরের প্রথম দিক পর্যন্ত দৈনিক 60 লাখ ঘনফুট গ্যাস যোগান দেওয়ার এক পর্যায়ে পাইপলাইনে অতিরিক্ত পানি আসার কারণে বন্ধ করে দেওয়া হয়। অবশেষে 5 সেপ্টেম্বর গ্যাস প্রাপ্তি নিশ্চিতে রোববার রাত 9:45টায় চূড়ান্ত নিশ্চয়তা পাওয়া যায়। চূড়ান্তভাবে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস পাওয়া গেল। আমরা খুবই আশাবাদী যে এই ওয়েলটা আরো 10 বছর সাস্টেন মিনিমাম করবে এবং আরো বেশিও করতে পারে। এই কূপ খনন কাজে নিয়োজিত রয়েছে দেশীয় প্রতিষ্ঠান বাপেক্স। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক জানান, আগের চেয়ে এখন বাপেক্সের সক্ষমতা অনেকটাই বেশি। এই কাজে বর্তমানে আল্লাহর রহমতে কোনো প্রতিবন্ধকতা নাই। আমাদের বাপেক্সের 5টা রিগ আছে এবং অতি শীঘ্রই আরেকটা রিগ যুক্ত হবে আমাদের সাথে। রশিদপুর 3 কূপের গ্যাস সহ বর্তমানে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক 14 কোটি 20 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করছে। সময় সংবাদ, সিলেট। এই মুহূর্তে হবিগঞ্জের রশিদপুর 3 নম্বর গ্যাস কূপ এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাব তার কাছে। রশিদপুর 3 নম্বর কূপে হবিগঞ্জ জেলা অবস্থিত। আমার পিছনে যে লাইনটি দেখা যাচ্ছে বিশাল আকারের একটি লাইন, সেটি হচ্ছে কি জাতীয় সঞ্চালন লাইন। এই রশিদপুর গ্যাস ক্ষেত্র থেকে শুরু করে সিলেট অঞ্চলে যে সমস্ত গ্যাস রঙের সেই লাইনটি দিয়েই এই রশিদপুর 3 নম্বর গ্যাস কূপ থেকে 80 লক্ষ ঘনফুট গ্যাস সকাল 11:30টায় জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হয়েছে এবং মোটামুটি বলা যায় এই পর্যন্ত খুবই নিরবিচ্ছিন্ন গ্যাস এখান থেকে যাচ্ছে। এবং গতকালকে রাতে 9:30টার দিকে এই গ্যাস কূপের যে গ্যাস 80 লক্ষ ঘনফুট গ্যাস রয়েছে তা পুনরায় নিশ্চিত করা হয়েছে এবং 5 সেপ্টেম্বর প্রথম এই গ্যাস কূপ জানান দেয় যে এই গ্যাস কূপে গ্যাস রয়েছে। মনে রাখা প্রয়োজন যে 1994 সালে এবং 5 সেপ্টেম্বর প্রথম এই গ্যাস কূপ জানান দেয় যে এই গ্যাস কূপে গ্যাস রয়েছে। মনে রাখা প্রয়োজন যে 1994 সালে এই গ্যাস কূপ থেকে গ্যাস আহরণ করা হতো এবং চলতি বছরের প্রথম দিকে এই গ্যাস কূপে অতিরিক্ত পানি চলে আসার কারণে এটি বন্ধ করে পুনরায় খনন করার দায়িত্ব দেওয়া হয় বাপেক্সকে এবং বাপেক্স পুনরায় খনন করে খুব কম সময়ের মধ্যে 2 মাসের মধ্যেই এই কূপ থেকে গ্যাস উত্তোলন করে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহে প্রস্তুত করছে। মোট কথা বলা যায় সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি একটার পর একটা কূপ খনন করে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করছে। এই পর্যন্ত 14 কোটি করেছে। মোটামুটি এই ছিল রশিদপুর 3 নম্বর গ্যাস কূপ থেকে যে আজকে 80 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে দেওয়া হয়েছে তার সবশেষ খবর। হবিগঞ্জ থেকে সহকর্মী ইকরামুল কবির। সাইবার হামলা ঠেকাতে বছরে 2000 কোটি টাকা খরচ করলেও সর্বোচ্চ ঝুঁকিতে দেশের 36% ব্যাংক। নির্বাচনের আগে এই ঝুঁকি আরও বাড়ার শঙ্কা স্বয়ং সরকারের। ব্যাংকাররাই বলছেন নিয়মিত রক্ষণাবেক্ষণ না করার সুযোগ নেয় হ্যাকাররা। এক্ষেত্রে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার ও নিয়মিত ফলো আপের পরামর্শ খাত সংশ্লিষ্টদের। বাংলাদেশ ব্যাংক বলছে সাইবার হামলা ঠেকাতে কোনো ব্যাংক অপ্রস্তুত থাকলে বা ব্যাংক কর্মকর্তার যোগ সাজশ থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সাইফুল ইসলামের বিশেষ রিপোর্ট। ব্যাংক সহ দেশের প্রতিটি সেক্টরে বাড়ছে প্রযুক্তির ব্যবহার, বাড়ছে সাইবার হামলা। তথ্য বলছে দেশের ব্যাংক খাতকে সাইবার হামলা থেকে রক্ষা করতে 2024 সাল পর্যন্ত ব্যয় হয়েছে 53,413 কোটি টাকা। বিআইবিএম এর তথ্য, চলতি বছরের মার্চ শেষে দেশে ব্যাংকিং খাতে ডিপোজিট অ্যাকাউন্ট প্রায় 16.5 কোটি। বেড়েছে ব্যাংকের ব্রাঞ্চ, এটিএম, সিআরএম, এজেন্ট ব্যাংকিং শাখা সহ ইন্টারনেট ব্যাংকিং কার্যক্রমের পরিধিও। যদিও বছরে গড়ে 2000 কোটি টাকা সাইবার হামলা থেকে বাঁচাতে খরচ করছে, কিন্তু তারপরও এই খাতে সাইবার হামলার সর্বোচ্চ ঝুঁকিতে আছে দেশের 36% ব্যাংক। ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান বলছেন, প্রাথমিকভাবে ব্যাংকগুলি সফটওয়্যার ও টুলস গ্রহণে বিনিয়োগ করলেও পরের ধাপে তা রক্ষণাবেক্ষণের জন্য বিনিয়োগ করতে চান না। সুরক্ষার জন্য যা যা প্রয়োজন তারা এখানে অত বেশি ইনভেস্ট করতে চায় না। সেটা অনেকে চায় না যে হয়তো এটা আপনার বোর্ডের অ্যাপ্রুভাল লাগে। বিআইবিএম এর তথ্য বলছে দেশের ব্যাংকিং খাতে প্রতিদিন 145 থেকে 630 বার সাইবার হামলা হয়, যার মধ্যে সর্বোচ্চ চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে, আর দেশের অভ্যন্তর থেকে হয় 2%। আপডেটেড থাকতে হয়, এটা একটা বড় সমস্যা। এখন যারা ধরেন সলভেন্ট ব্যাংক আছে, যাদের লাভটা ভালো হয় বা একটু বড় ব্যাংক, তারা অনেক ইনভেস্ট করে, কিন্তু ছোট ব্যাংকরা সেই তুলনায় ধরেন এত টাকা পয়সা ইনভেস্ট করতে পারে না।
সাইবার হামলার মধ্যে 68% ম্যালওয়্যার, 48% ডস আর ফিশিং অ্যাটাক এবং 46% স্পাম। এর মধ্যে অপরিচিত স্থান থেকে আসে 24% আর সর্বোচ্চ 27% হয় ভেন্ডরদের মাধ্যমে। সাইবার হামলা কমাতে প্রতিদিন চতুর্মুখী ফলো আপ রাখার পরামর্শ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। সাইবার ইনসিডেন্টের বড় ঘটনা হয় কিন্তু ইনসাইডার থেকে। তো সেটা ব্যাংকের আইসিটির লোক হতে পারে, ব্যাংকের অন্য কর্মকর্তা হতে পারে। তো এই যে 360 ডিগ্রি ভিউজ অফ সাইবার সিকিউরিটি, এই জায়গাটাকে গুড প্র্যাকটিসে নিয়ে আসা ভীষণ জরুরি। একবার সাইবার হামলার শিকার হলে পুনরায় হার্ডওয়্যার ও সফটওয়্যারে বিনিয়োগ করতে হয় 37% টাকা। এর সঙ্গে গ্রাহকদের ব্যবসায়িক ক্ষতি হয় 18% আর আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় 35%। বাংলাদেশ ব্যাংক বলছে হামলার পরিকল্পনাকারীরা ঘোষণা করবে একদিন, কিন্তু হামলা করবে অন্যদিন। হামলাকারী আরও বেশি শক্তিশালী কিনা এটা তো আসলে যাচ করা, হামলার শিকার হলেই শুধুমাত্র বোঝা সম্ভব। তবে তাদের কারোর মধ্যে যাতে কোনো গাফিলতি বা অপ্রস্তুত থাকার এরকম অভিযোগ যাতে না আসে সেইভাবে করার নির্দেশ দেওয়া আছে। তথ্য বলছে সাইবার নিরাপত্তায় জড়িত থাকে ব্যাংকার, হ্যাকার এবং তথ্য প্রযুক্তি অভিজ্ঞরা। আর খাত সংশ্লিষ্টরা বলছেন সাইবার সুরক্ষায় বিনিয়োগ প্রাথমিকভাবে করা হলেও পরবর্তীতে করা হয় না কোনো বিনিয়োগ। যদি তা না করা হয় তাহলে নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বর্ষা মৌসুম শেষ হলেও কমছে না ডেঙ্গির দাপট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্ত হয়েছেন 37,000-এর বেশি মানুষ, প্রাণ গেছে 147 জনের। পরিষ্কার কিংবা নোংরা, 3 দিনের বেশি জমে থাকা পানিতে জন্মাচ্ছে এডিসের লার্ভা। বর্ষা শেষে শরৎ এলেও এডিসের ডানায় চেপে ডেঙ্গুর আগমন রোধ করা যাচ্ছে না কোনোভাবেই। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন বলছে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 37,206 জন, যাদের অধিকাংশই ঢাকা দক্ষিণের বাসিন্দা। বছরের এই সময়টায় কোনো এক অজানা কারণে বেড়ে যায় রাস্তা খোঁড়াখুড়ির কাজ, আর সেটি যেন হয়ে ওঠে মরার উপর খাড়ার ঘা। একে তো জমে থাকা বৃষ্টির পানি, অন্যদিকে রাস্তার গর্তে জমে থাকা পানিতে আস্তানা গড়ে এডিস মশা। বর্ষা মৌসুমে কিন্তু খোঁড়াখুড়িটা বেশি করে, সেই সময় কিন্তু পানিটা জমে যাচ্ছে। যতই খোঁড়াখুড়ি করছে ততই বেশি ওইখানে কিন্তু ডেঙ্গু মশার ডিম পাড়ার প্রবণতা রয়ে যাচ্ছে। শীতের সময় যদি করে সেটা সবচেয়ে ভালো হয়। আর একটা ভালো হয় যে ওই মানে সাথে সাথে যদি জায়গাটা ক্লোজ করে ফেলে তাহলে কিন্তু ওই গর্ত জায়গাটা থাকে না, সেটার সঙ্গে পানিটা কিন্তু জমে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সিটি কর্পোরেশনের অপ্রতুল উদ্যোগ, অপরিষ্কার জলাধার এবং জনগণের অসচেতনতা সব মিলিয়েই এই চিত্র। ফুলের টব লাগাচ্ছে এবং এসি, তারপরে ফ্রিজ সবারই তো আছে, সেখান থেকে কিন্তু পানিটা জমে। এটার জন্য দরকার সচেতন হওয়া, মশা বংশবিস্তার রোধ করা দরকার। সমস্ত বাংলাদেশের মানুষ যদি না মিলে জনগণ কাজ না করে তাহলে কিন্তু মশা বংশবিস্তার রোধ করা যাবে না। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ধারাবাহিক মশক নিধন এবং জনসচেতনতা কার্যক্রম। অন্যথায় এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর এবার। এরদোয়ানের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল তুরস্ক। সরকারের দমন-পীড়নের অভিযোগে আঙ্কারায় বিশাল সমাবেশ করেছে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি। সরকারের পরিকল্পিত অবৈধ অভিযানের প্রতিবাদ জানান লাখো মানুষ। বিরোধী দলের ওপর সরকারের দমন-পীড়নের অভিযোগে উত্তাল তুরস্কের রাজনীতি। এরই প্রেক্ষিতে রাজধানী আঙ্কারার তানদোগান স্কয়ারে এক বিশাল সমাবেশ করে রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি, যেখানে সমবেত হন কয়েক লাখ মানুষ। হাতে তুর্কি পতাকা আর দলীয় ব্যানার নিয়ে এরদোয়ান সরকারের পদত্যাগের দাবি জানান তারা। গত কয়েক মাসে সিএইচপির একাধিক মেয়র এবং শতাধিক পৌর কর্মচারীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ইস্তাম্বুলের মেয়র এবং বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী এক্রেম ইমামোগ্লু। সিএইচপির দাবি এসব গ্রেফতার এবং দুর্নীতির অভিযোগ মিথ্যা। বিরোধী দলকে দুর্বল করতেই পরিকল্পিত অবৈধ অভিযান চালাচ্ছে সরকার, যা এরদোয়ানের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের পথ প্রশস্ত করবে। এদিনে আন্দোলনের মঞ্চে দাঁড়িয়ে দলীয় নেতা ওজগুর ওজেল বলেন, এই মামলাগুলো রাজনৈতিক। গ্রেফতারকৃত নেতারা নির্দোষ বলেও দাবি করেন তিনি।
তবে এমন অভিযোগ অস্বীকার করেছে এরদোয়ান সরকার, বলছে তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীন এবং তারা আইন অনুযায়ী কাজ করছে। এদিকে তুরস্কের কংগ্রেস বাতিল চেয়ে 2023 সালে করা মামলার রায় হওয়ার কথা আজ। কংগ্রেস বাতিল হলে সিএইচপির নেতৃত্ব বদল হওয়ার সম্ভাবনা প্রবল, যা দলটিকে অভ্যন্তরীণ সংকটে ফেলবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পিআর সহ 5 দাবিতে মাঠে নামছে ইসলামী দলগুলো। 3 দিনের কর্মসূচি জামাত খেলাফত ইসলামী আন্দোলনের। জনরায় ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহতের শঙ্কা বিএনপির। প্রায় 13,000 জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। যুব সমাজ সক্রিয় থাকলে দমিয়ে রাখতে পারবে না কোনো বাধা, বললেন প্রধান উপদেষ্টা। এবং সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে রণক্ষেত্র ফরিদপুর। অবরোধ কর্মসূচির পর এবার ভাঙার ইউএনও ও নির্বাচন কার্যালয়ে ভাঙচুর আগুন। বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।